সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভিন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গ সংবাদ পদ্মার তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া 23 নাবিক চট্টগ্রাম বন্দরে, স্বজনদের উচ্ছ্বাস ও স্বস্তি, ফুল দিয়ে বরণ। পাবনা সুজানগর আঞ্চলিক মহাসড়কের কিলোমিটার প্রতি মেরামত ব্যয় কোটি টাকা ধার্য, তারপরও কাজের মান নিয়ে প্রশ্ন স্থানীয়দের। এবার বিস্তারিত সংবাদ। সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক স্বজনদের কাছে ফিরেছেন। নাবিকদের নিয়ে বিকেল 4টার দিকে চট্টগ্রাম বন্দরে জেটিতে এসে পৌঁছায় এমভি জাহানমণি 3। জাহাজটি বন্দরে ভিড়লে 4:20 দিকে নাবিকরা একে একে জাহাজ থেকে নেমে আসেন। জেটিতে নামার পর তাদের ফুল দিয়ে বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। এই সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সুহাইল, সিটি মেয়র রেজাউল করিম, কেএসআরএম এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাবিকদের স্বজনরা উপস্থিত ছিলেন। নাবিকদের চট্টগ্রাম পৌঁছানো উপলক্ষে বন্দরের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর কাছে পেয়ে নাবিকদের অনেক স্বজন কেঁদে ফেলেন। নাবিকদের বরণ করতে ফুল হাতে জেটিতে এসেছিলেন তারাও। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছে আমাদের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ রাকিব। রাকিব, আপনার কাছে জানতে চাই যে স্বজনদের কাছে পেয়ে মুক্ত নাবিকদের প্রতিক্রিয়া কেমন দেখতে পেলেন আপনি? ফারহানা, আমরা এখানে বিকাল 4:05 জাহাজটি বন্দরের এনসিটি 1 নম্বর জিটিতে ফেরার পরেই যখন নাবিকরা একে একে জাহাজ থেকে নেমে আসে, এক ধরনের উন্মাদনা, উচ্ছ্বাস এবং আনন্দের অশ্রুসব চোখ দেখেছি আমরা তাদের চোখে মুখে। তারা যখন স্বজনদের কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন, কেউ কান্নায় ভেঙে পড়েন এবং প্রিয় সন্তান, প্রিয় স্বজন, প্রিয় মাকে জড়িয়ে ধরে তারা তাদের সে দীর্ঘদিনের অপেক্ষা, সে অপেক্ষার অবসান ঘটান। এবং তারা বলছেন যে তাদের কাছে এই দিনটি এক ধরনের ঈদের আনন্দ। তারা পরবাসে এবং জিম্মি দশায় ঈদ কাটিয়েছেন। সেই ঈদের সময় তারা আসলে স্বজনদের কাছ থেকে তাদের পাননি এবং সেই সময়টি তারা যে উদ্বেগ, উৎকণ্ঠায় কাটিয়েছেন সেটির অবসান হয়েছে তাদের প্রিয়জনদের সাথে আজ সাক্ষাতের মধ্য দিয়ে। এবং তারা, আমরা দেখেছি স্বজনদেরকে, সন্তানদেরকে যখন তারা জড়িয়ে ধরছেন এবং প্রতিক্রিয়া আমাদেরকে বলছেন যে তারা এই দিনটির অপেক্ষায় ছিলেন এবং তারা বারে বারে বলছেন যে তারা কখনো মনে হয়েছিল যে তারা দেশে ফিরতে পারবেন কিনা, স্বজনদেরকে আবার কাছ থেকে জড়িয়ে ধরতে পারবেন কিনা, এই ধরনের এক ধরনের দুশ্চিন্তা তাদের মধ্যে সবসময় ভর করেছিল। কিন্তু অবশেষে আজ দেশে প্রত্যাবর্তন করার মধ্য দিয়ে তাদের মধ্যে যে শঙ্কা সবকিছু আজ একেবারেই শেষ হয়ে গেল। এবং তারা বলছেন তারা স্বজনদের সাথে সামনের দিনগুলো আরো ভালোভাবে কাটাতে চান এবং তারা বাড়ি ফিরে যাবেন। এখনো সংবর্ধনার অনুষ্ঠান চলছে। চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের কাছ থেকে যে সংবর্ধনার আয়োজন করা ছিল, এই দিনটিকে, মাহেন্দ্রক্ষণটিকে তারা যে স্মরণীয় করে রাখতে চান, সেই দিনটির ক্ষণ এখনো উদযাপন চলছে। এবং তারা দেখেছি তারা তাদের প্রিয় সহকর্মী, বিশেষ করে জাহাজের ক্যাপ্টেন, তার যে সিওর সাথে যখন আলিঙ্গন করছিলেন, আমরা দেখছি তার চোখে মুখে আনন্দের অশ্রু। এবং তারা বলছেন যে তারা সামনের দিনে যে তারা যে এই পেশায় তারা থাকবেন এবং সামনের দিনগুলো যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ তারা মোকাবেলা করবেন। তো সব মিলিয়ে বলা যায় স্বজনদের কাছে ঘরে ফিরেছেন নাবিকরা এবং ঘরের সন্তান ঘরে ফিরলো। তাদের আজ ঘরে অনেকটা ঈদের আনন্দ বলছে। তো ফারহানা, চট্টগ্রাম থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুক্ত 23 নাবিককে বরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে। পাবনায় প্রায় 19 কিলোমিটার সড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছে 19 কোটি টাকা। জোড়াতালির এ কাজে কিলোমিটার প্রতি কোটি টাকা ব্যয় বরাদ্দ দেওয়া হলেও কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এটি পাবনা সুজানগর আঞ্চলিক মহাসড়ক। 19 কিলোমিটার এ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হলে সড়কটি মেরামতের জন্য কিলোমিটার প্রতি প্রায় 1 কোটি টাকা ব্যয় বরাদ্দ করে সড়ক ও জনপথ বিভাগ। সড়কের বিভিন্ন অংশে চলছে মেরামতের কাজ। এই কাজের আওতায় সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে পিচ পাথর তুলে আবার কোথাও কোথাও খানাখন্দে পিচ পাথর ঢেলে চলছে মেরামত কাজ, যে কাজ নিয়ে নানা অভিযোগ করেন স্থানীয়রা। এক জায়গায় একটু ভালো ভাঙা
আসছে ভালো জায়গায় ভেঙে একটু 2 খালা ইট দিতে চলে আসছে, খোয়া দিতে, ওই কাম চলে নাই। আর যেভাবে কন্ট্রাক্টররা কাজ করতেছে আমার মনে হয় 6 মাসও যাবে না। রাস্তা তো 2 দিনও থাকবি না, আষাঢ় মাসে ঢল পড়লে মানে একেবারে গুলা হয়ে বাড়া চলে যাবি সব। পাবনার অন্যতম আঞ্চলিক এ মহাসড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন গণপরিবহনে 5 ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ চলাচল করেন। এভাবে কাজ হলে টেকসই হবে না জনগুরুত্বপূর্ণ এ সড়কটি, এমনটাই ধারণা এলাকাবাসীর। এটা লামসাম কিছু কাজ করে এরা মোটামুটি যারা কন্ট্রাক্টর বা ঠিকাদার আছে তারা টাকাটা নিয়ে যাবে। আমরা আগে দেখেছি ভিটামিন দিয়েছে, মানে যাকে বলে পিচ মাটি, এখন রাস্তার পার দেয় লেখা পুরা মোবিল দিয়ে কালা করে, এগুলো তো দেখার লোক নাই। তবে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী জানান এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই। ঢাকা ও রাজশাহী থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পুরো রাস্তার কাজ করতে প্রায় 30 কোটি টাকা লাগতো, সেখানে স্বল্প খরচে 19 কোটি টাকা ব্যয়ে কাজটি সম্পন্ন করা হচ্ছে। প্রায় 70% কাজ শেষ হয়েছে, আগামী জুন মাস নাগাদ বাকি কাজ শেষ হবে। আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যাররাও নিয়মিত মনিটরিং করে। আমাদের ঢাকা থেকে একটা মনিটরিং টিম আছে, তারা মনিটরিং করে। অল্প খরচের দিকটা বিবেচনায় নিয়েই কিন্তু পুরো রাস্তাটাকে তাহলে কিন্তু আপনি যদি আমি পুরো রাস্তাটাই এখন ওই বাইন্ডার ধরি বা ইয়ে করি, তাহলে এটা 30 কোটি টাকা লাগবে, যেটা আমি 19 কোটি টাকায় করতেছি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের থাকে যে আপাতত আমরা হয়তো আগামী আরও 1-2 বছর 3 বছর এটা দিয়ে চলতে পারবো কিনা। পাবনা সড়ক বিভাগের দেওয়া তথ্য অনুসারে এ কাজের আওতায় পাবনা সুজানগর সড়কের 3 কিলোমিটার সড়ক পূর্ণাঙ্গ পাকাকরণ, মাঝে 16 কিলোমিটার সড়কের মেরামত, এ সড়কের সংযুক্ত আরও 3 কিলোমিটার সড়কের আংশিক মেরামত এবং 1 কিলোমিটার ঢালাই সড়ক তৈরি করা হচ্ছে। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আবারও ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এবং শাহজাহানপুর এলাকার বাসিন্দাদের মাঝে। মেয়াদ 1 বছর বাড়ানোর পরও শেষ হয়নি কাজ, নতুন করে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর এলাকায় চলছে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ। 2020-21 অর্থ বছরে শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের জুনে, কিন্তু এ পর্যন্ত হয়েছে মাত্র 60 ভাগ। তাই দ্বিতীয় দফায় সময় বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এবার বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। তীর সংরক্ষণ কাজ শেষ না হওয়ায় ভাঙন আতঙ্কে দুশ্চিন্তায় দিন কাটছে পদ্মাপাড়ের বাসিন্দাদের। যত দেরি হচ্ছে, বন্যা আসলে আমাদের বাড়ি ঘর জায়গা জমি সবকিছু বন্যাতে বিলীন হচ্ছে। 23 জুন এই কাজটি কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিমধ্যেই আমাদের অনেক ব্লক এই নদী গর্ভে চলে গেছে এবং এখানে অনেক 200 মতন ঘর ছিল। এর জন্য ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। 4 বছর থেকে কাজ করে না, তো আমরা দূরত্ব কাজ, সামনে বর্ষা, দূরত্ব কাজটা আমরা চাই। এই বর্ষা মৌসুমে টোটাল একটা সাইডের ভিতরে 2 লাখ ব্লকের দরকার আছে বা 1 লাখ ব্লকের দরকার আছে, 20,000 ফেলছে, বাকিগুলো সামনে বছর করব। নদীতে মাটি আসছে, একদিক ঢাকতেছে আর একদিক ভাঙতেছে, এভাবেই চলে যেতেছে। কাজ ধীর গতিতে করতেছে, পয়সা ঠিকই নিতেছে, কাজ হচ্ছে না আমাদের। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, সময়মতো অর্থ ছাড় না হওয়া এবং গত কয়েক বর্ষায় ভাঙনসহ নানা কারণে কাজ শেষ করা যায়নি বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। একই অজুহাত পানি উন্নয়ন বোর্ডেরও। এই কাজগুলো বিলম্ব হওয়ার একমাত্র কারণ হলো অর্থে, মানে গভর্নমেন্টের ফান্ডের কারণে। ফান্ড ছিল না বিদায় কাজটা বিলম্ব হয়েছে। সাইটের পজিশন খারাপ ছিল, মালামাল নিতে সমস্যা হয়েছে। কিছুদিন আমাদের 2 বছর আমরা অর্থ পাইনি ঠিক মতে, আর তখন করোনা ছিল, কাজ করতে পারিনি। এই প্রজেক্টের যে মেয়াদ ছিল 24 সালের জুন পর্যন্ত, এই মেয়াদের ভিতরে আমাদের পুরো প্রজেক্টের কাজ কমপ্লিট করা হচ্ছে না এবং এই প্রজেক্টটা মেয়াদ আমরা 1 বছর বৃদ্ধির জন্য আমরা আবেদন করছি। আমরা অনুমোদন পাইলে আমরা আগামী অর্থ বছরের ভিতরে এই প্রজেক্টের কাজটা সমাপ্ত করতে পারব। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা গেছে, প্রকল্পের আওতায় 6.1 কিলোমিটার নতুন নদীতীর সংরক্ষণ বাঁধ এবং আগের বাস্তবায়ন হওয়া 12 কিলোমিটার নদীতীর রক্ষা বাঁধের সংস্কার কাজ চলছে। 2024 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোয় সংশোধিত প্রকল্পের ব্যয় 37 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 603 কোটি টাকায়। দ্বিতীয় দফায় সময় বাড়ানো হলে প্রকল্পের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। সরবরাহ কমার অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিরিতে
কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে 50 টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ 30 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। হঠাৎ করে কাঁচা মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। হিলি বাজারে বিক্রেতারা বলছেন, সরবরাহ ভালো থাকায় বেশ কিছুদিন ধরে কাঁচামরিচের দাম কমতির দিকেই ছিল। তবে গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপদাহের কারণে অনেক এলাকায় মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। এছাড়া অনেক গাছের ফুল নষ্ট হয়ে ঝরে পড়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া কার্যক্রম প্রশংসনীয় বলে অভিমত জানিয়েছেন ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস এর নির্বাহী পরিচালক ডক্টর নাটালিয়া কানেম। সকালে তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতালদের জীবনমান উন্নয়ন নিয়ে মতবিনিময়কালে এই মন্তব্য করেন। দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি। পরে গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন ডক্টর নাটালিয়া কানেম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত রাতে অস্ত্রের মহড়া দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 1:30টার দিকে ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ তার অন্তত 12 অনুসারী নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রবেশ করে। এ সময় হল গেটে ওই হলের সহসভাপতি আতিকুর রহমান আতিকের সঙ্গে নিয়াজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিয়াজ তাকে মারধর এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন আতিক। তবে হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেছেন নিয়াজ। বিষয়টি জানাজানি হলে মাদারবক্স হলের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর এবং সাধারণ সম্পাদক গালিবের অনুসারীরা জড়ো হন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকেও নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। দ্বিতীয় ধাপে 161 উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট প্রচার চলছে। ভোট 21শে মে। এদিকে গতকাল থেকে শুরু হয়েছে তৃতীয় ধাপের নির্বাচনের প্রচারও। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। দলীয় প্রতীক না থাকায় একই দলের একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট। ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন পটুয়াখালীর প্রার্থীরা। লিফলেট বিতরণ, গণসংযোগ, উঠান বৈঠক ও মাইকিং চলছে সমান তালে। নির্বাচনী এলাকা তারা চষে বেড়াচ্ছেন সমর্থকদের নিয়ে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোট। আগামী নির্বাচনে এই জনগণ আমাকে ভোট দেবে আনারস মার্কায়, এবং ভোট দিলে আমি জনগণের সেবা করার মতো আমি আশ্বাস দিচ্ছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এরকমের কোনো মার্কা নেই। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি আগামী নির্বাচনে জনগণ আমাকে ভোট দেবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। দলীয় প্রতীক না থাকা ও রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়ায় খুশি অনেক প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পাশাপাশি ভোটারদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান তারা। রাজনৈতিক কোনো এখানে প্রতীক নাই, এজন্য আমরা জনগণ খুব খুশি। আমাদের মনের মতো প্রার্থীকে নির্বাচন করতে পারতেছি। যে সৎযোগ্য প্রার্থী আমরা তাকেই নির্বাচিত করতে চাই ইনশাআল্লাহ। পাহাড়ি এলাকা খাগড়াছড়িতেও ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলা পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জনগণের সাথে যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। উন্নয়ন বান্ধব প্রতিনিধি এমন চেয়ারম্যানকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। জয়ী হলে তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সদর উপজেলা পরিষদ একটি জনবান্ধব প্রতিষ্ঠান। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, উপজেলাবাসীর অধিকার আদায়ের জন্য, উপজেলাবাসীকে সেবা দেওয়ার জন্য যা যা করণীয় অবশ্যই আমি সেই কাজগুলো করব। আমার যে 17টা পয়েন্ট নিয়ে নির্বাচনী ইস্তাহার করেছি, এগুলো এলাকার খাগড়াছড়ি সদর উপজেলা এলাকার জন্য খুবই উপকারী আসবে এবং এগুলো বাস্তবায়ন করতে আমি নির্বাচিত হলে আমি এগুলো যথাযথভাবে পুনর্বাসন করব। অন্য উপজেলাগুলোতে শান্তিপূর্ণ প্রচার চললেও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 3 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নানা শঙ্কা তৈরি হয়েছে ভোটারদের মাঝে। সমর্থকদের ভয় প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অনেকে। জনগণ আমাকে ভালোবাসে, আমি করছি। এবার একটা ষড়যন্ত্র হচ্ছে আমার নামে। কিন্তু আমার অপোজিশন যে পার্টি ভয়ভীতি দেখায়া আমার কর্মীদের উপরে বিভিন্নভাবে টর্চারিং করতেছে।
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর ও দেবিদ্বারে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের পর চলছে প্রচার। ব্রাহ্মণপাড়ার সকল জনগণ আমাকে মনোনীত করেছেন, আমরা সেইভাবে প্রার্থী হয়েছি। যোগ্য ব্যক্তি, পছন্দের ব্যক্তি, যে ব্যক্তিকে সুখে দুঃখে খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ পাশে পায়, তাকেই তারা নীরবে যে ভোটটা দিয়ে আসবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতির কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। ভোট কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার হুমকি, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা এবং সমর্থকদের মারধরের অভিযোগ করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং পৌরসভার কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার এবং গণসংযোগ করতে গিয়ে তার কর্মী সমর্থকরা বাধা, হুমকি এবং হামলার শিকার হচ্ছে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগও করেছেন আইয়ুব আলী। এদিকে খাগড়াছড়িতে রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদেরের সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্লাস্টিকের মোড়ানো নির্বাচনী প্রচারের পোস্টার সরিয়ে ফেলা হচ্ছে। এদিকে ভোলায় উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। ৪১৯ জন হজ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেল চট্টগ্রাম মদিনা প্রথম সরাসরি হজ ফ্লাইট। গত রাত ৪টায় চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সরাসরি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায়। হজ ফ্লাইট আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এবার চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান ২২টি হজ ফ্লাইটের মাধ্যমে ৮,০০০ হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে সরাসরি ২টি ফ্লাইট মদিনা এবং ২০টি ফ্লাইট জেদ্দা যাবে। যশোরে কলেজ ছাত্র নূর হোসেনের মূল হত্যাকারী রনি ওরফে কানা রনিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত রাতে সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপম কুমার সরকার জানান, ১৩ই মে প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের সিরাজদি খান এলাকা থেকে নূর হত্যা মামলার মূল আসামি রনিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে ৪ জন সহযোগী থাকার স্বীকার করেছে রনি। গেল ১১ই মে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন যশোরের শঙ্করপুর এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের ছাত্র নূর হোসেন। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজি বাইক চালক আরমান শেখের হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেছে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গেল ২ দিনে ৯ শিক্ষার্থী আত্মহত্যার খবর পাওয়া গেছে। একই ঘটনায় আত্মহত্যার চেষ্টাকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট। জীবনযুদ্ধে এগিয়ে যাবার শুরু মাত্র, অথচ তার আগেই হেরে যাবার ভয় জেগে বসল রংপুরের বদরগঞ্জের ইয়ামিনের মনে। বেছে নিল আত্মহননের পথ। নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। মাত্র পয়েন্ট ১০-এর কারণে পায়নি জিপিএ 5। এটাই যেন কাল হয়ে দাঁড়ালো ইয়ামিনের। ফল পেয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তার রেজাল্টটা 4.89, কিন্তু তার বাপের আশা যে জিপিএ 5 পাইল না কেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মধ্য দিয়ে জীবনের পরাজয় খুঁজে নিল রংপুরের বদরগঞ্জের আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, ঠাকুরগাঁওয়ের হরিপুরের তাপসচন্দ্র সিংহ ও মিতু আক্তারও। আত্মহত্যার পথ বেছে নিল ময়মনসিংহের ধোবাউড়ার বতিহালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শহেদা আক্তারও। ব্যর্থতা আসতেই পারে, এজন্য যে আমি একবারে আমার জীবনটাকে শেষ করে দেবো এটা তো না, যে এরপরে ভালো কিছু করব আরও জীবনে। এটাই যে এই রেজাল্টটাই যে সব কিছু এমন কিছু না। পরীক্ষায় পাশ করতে না পেরে আত্মহত্যা করেছে ঝিনাইদহ, গোপালগঞ্জ, হবিগঞ্জ ও মাগুরার 4 শিক্ষার্থী। আত্মহত্যার চেষ্টাকালে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও বেশ কয়েকজন। যা রেজাল্ট হয়েছে, কিন্তু এগিয়ে যাবো সামনের দিকে। সামনের ফলাফল যেন আমার আরও ভালো হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য মতে দেশে প্রতি বছর গড়ে প্রায় 10,000 এবং প্রতিদিন গড়ে প্রায় 27 জন আত্মহত্যা করে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কিশোর বলে জানা গেছে, যাদের আত্মহত্যার কারণ হিসেবে অভিভাবকদের অতি প্রতিযোগিতাপূর্ণ এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উচ্চাভিলাষিতাকে দায়ী করেন বিশেষজ্ঞরা।
একজন শিক্ষার্থীর উপর যেই পরিমাণ চাপ তৈরি করা হয় একটা রেজাল্টের জন্য, যখন একজন শিক্ষার্থী তার সামান্য একটু রেজাল্ট খারাপ করে তখন সব চাপ যখন গিয়ে শিক্ষার্থীর উপর পড়ে, সেই শিক্ষার্থী যখন চাপটা নিতে পারে না তখন শিক্ষার্থীরা নানান রকম খারাপ পথ বেছে নেয়। সমাজের একটা দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে। রাষ্ট্র যদি পলিসি নির্ধারণ করে সেই স্কুলগুলোকে যদি এই সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের আওতায় নিয়ে আসতে পারতো হাইকোর্টের রায়টা মান্য করে, তাহলে এই শিক্ষার পরিবেশটা, আমাদের বিদ্যালয়ের পরিবেশটা অনেক উন্নত হতো। গেল 12ই মে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে ময়মনসিংহে মৌন মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষকরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানান। যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য দুর্নীতি এবং নতুন নির্বাচিত কমিটির দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এদিকে মানিকগঞ্জে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে সম্প্রতি ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন 35 প্রত্যাশী ছাত্র সমাজ নামের একটি সংগঠন। রাজবাড়ীতে ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা আহরণ থেকে বিরত 340 জেলের মাঝে বিজিএফের 80 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সকাল 11টায় মিজানপুর ইউনিয়নের জেলের মাঝে মানবিক সহায়তা আওতায় এই চাল বিতরণ করা হয়। দেশে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গত 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত নদীতে জাটকা আহরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি এই প্রতিপাদ্যে নেত্রকোনায় শুরু হয়েছে 2 দিনব্যাপী 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং 8ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। সকালে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এই সময় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। মেলায় 10 উপজেলার শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী নিয়ে অংশ নিয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া 23 নাবিক চট্টগ্রাম বন্দরে, স্বজনদের উচ্ছ্বাস ও স্বস্তি, ফুল দিয়ে বরণ। পাবনা সুজানগর আঞ্চলিক মহাসড়কে কিলোমিটার প্রতি মেরামত ব্যয় কোটি টাকা ধার্য, তারপরও কাজের মান নিয়ে প্রশ্ন স্থানীয়দের। দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চলছে জমজমাট প্রচার, ব্যানার পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। এ ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।